ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দিয়েছেন কড়া ও স্পষ্ট বার্তা। তার বক্তব্যের পর স্বাভাবিকভাবেই বড় প্রশ্ন উঠে এসেছে, তাহলে কি ইরানের সামরিক বাহিনী ইতোমধ্যেই যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলেছে? একই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ আসলে কি হতে পারে? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে একের পর এক কঠোর হুমকি দিয়েছেন। অনেকেই এখন জানতে চাইছেন, এসব হুমকি কি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি যুক্তরাষ্ট্র সত্যিই সেগুলো বাস্তবায়নের পথে হাঁটছে? তাহলে কি নতুন করে মধ্যপ্রাচ্যে বড় কোনো সংঘাত শুরু হতে যাচ্ছে? বর্তমান পরিস্থিতিতে ইরানের সরাসরি যুদ্ধ নয়, বরং দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ উঠেছে তেহরান থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক বক্তব্যে বলেছেন, ইরানের চলমান আন্দোলনে যদি সরকার সহিংসতা বা হত্যাযজ্ঞ চালায়, তাহলে যুক্তরাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করবে। কিন্তু প্রশ্ন হলো, এই হস্তক্ষেপ কিভাবে হবে? সামরিকভাবে নাকি অন্য কোনো উপায়ে? ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, দেশটিতে অর্থনৈতিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতিকে কেন্দ্র করে যে আন্দোলন চলছে তাতে সরাসরি উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই বিক্ষোভ ঘিরে ইতোমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং হতাহতের খবরও পাওয়া গেছে। তবে এসব চাপের মধ্যেও যুক্তরাষ্ট্রের সামনে মাথা নত না করার ঘোষণা দিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনির বার্তা ছিল একেবারে স্পষ্ট। তিনি বলেছেন, ইরান কখনোই শত্রুদের কাছে নতি স্বীকার করবে না। বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত, কিন্তু যারা দেশ জুড়ে দাঙ্গা ও সহিংসতা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ৩ জানুয়ারির এক প্রতিবেদনে এই বক্তব্যের কথা নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এর আগে ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি আরও কড়া ভাষায় সতর্কবার্তা দেন। তিনি বলেন, মিথ্যা অজুহাতে যদি কেউ ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, তাহলে হস্তক্ষেপকারীদের হাত কেটে নেওয়া হবে। তার ভাষায়, ইরানের জাতীয় নিরাপত্তা একটি রেড লাইন, কেউ সেটা অতিক্রম করলেই কঠোর জবাব দেওয়া হবে। এখন মূল প্রশ্ন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই হামলা চালায়, তাহলে ইরান কি ধরনের পাল্টা ব্যবস্থা নেবে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যে কোনো হুমকি মোকাবিলায় ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, ইরানের জনগণ তাদের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো বিদেশি হস্তক্ষেপ জোরালোভাবে প্রতিরোধ করবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী জানে কোথায় এবং কিভাবে প্রতিরোধ বলয় গড়ে তুলতে হয় যদি কেউ দেশের সার্বভৌমত্বে আঘাত হানে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযানের সুযোগ খুঁজছেন বলে অভিযোগ উঠেছে। ট্রাম্পের কাছে ইরান প্রসঙ্গে নালিশ জানিয়ে নেতানিয়াহু দাবি করেছেন, ইরান অত্যন্ত গোপনে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে। এসব ক্ষেপণাস্ত্রে নাকি রাসায়নিক পদার্থের মতো শক্তিশালী বিস্ফোরক ব্যবহারের সক্ষমতাও রয়েছে। নেতানিয়াহুর অভিযোগ, এসব ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে ইহুদিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তেহরান। এ কারণেই ইরান জুড়ে নতুন করে হামলা চালানোর অনুমতি ট্রাম্পের কাছে চেয়েছেন তিনি। তবে এখনো পর্যন্ত এই নতুন আগ্রাসনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। ইরানের ভেতরের চলমান অস্থিরতার কারণে ইসরায়েল তাদের যুদ্ধ প্রস্তুতি দ্রুততর করছে। হিব্রু গণমাধ্যমের খবর অনুযায়ী ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এই বিক্ষোভকে একটি গুরুত্বপূর্ণ ও নাটকীয় ঘটনা হিসেবে দেখছে। তাদের আশঙ্কা, ক্ষমতা হারানোর ভয় থেকে তেহরান হঠাৎ করে ইসরায়েলের ওপর হামলা চালাতে পারে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী ইরানকে কেন্দ্র করে বহু ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে। এই সম্ভাব্য যুদ্ধে ইরান ছাড়াও লেবানন এবং অধিকৃত পশ্চিম তীর অন্তর্ভুক্ত থাকতে পারে। এসব প্রস্তুতি ইসরায়েলের দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনার অংশ, যা 2030 সাল পর্যন্ত বিস্তৃত। একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা চ্যানেল 12-কে বলেন, ইসরায়েল ইরানের বিক্ষোভ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করছে না, তবে রাজনৈতিক নেতৃত্ব বিষয়টিকে নাটকীয় ঘটনা হিসেবে দেখছে। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র সফরের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিক্ষোভ নিয়ে বিভিন্ন আলোচনা ও পরামর্শ করেছেন। আইডিএফ যে যুদ্ধ পরিকল্পনা তৈরি করছে, তাতে একটি আশঙ্কাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ইরানের শাসক গোষ্ঠী নিজেদের ক্ষমতা রক্ষা করতে ইসরায়েলের উপর হঠাৎ হামলার সিদ্ধান্ত নিতে পারে, যাতে দেশের ভেতরের আন্দোলন দমন করা যায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ও তাদের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে একটি বড় ধরনের সারপ্রাইজ যুদ্ধ হলে সেখানে প্রথমবারের মতো মহাকাশ থেকে এবং মহাকাশে ইসরায়েলি হামলার সম্ভাবনাও থাকতে পারে। নিউজ ম্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইরানের নেতারা নিজেদের জনগণের ভবিষ্যৎ নষ্ট করাচ্ছে। তাদের মতে পরিবর্তন আসবে ইরানের ভেতর থেকে। তিনি বলেন, এটা ইরানি জনগণের বিষয়। আমরা বুঝি তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী সামখানি এই সপ্তাহে নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর একটি সম্ভাব্য হামলার ইঙ্গিত দেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম
এক্সে হিব্রু ভাষায় লেখেন, ইরানের প্রতিরক্ষা নীতিতে কিছু প্রতিক্রিয়া হুমকি বাস্তবায়নের আগেই নির্ধারিত থাকে। তিনি আরও লেখেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ন্ত্রণের বাইরে এবং কোনো অনুমতির প্রয়োজন হয় না। যে কোনো আগ্রাসনের জবাব হবে কঠোর, তাৎক্ষণিক এবং অপ্রত্যাশিত। এই মন্তব্য আসে এমন এক সময় যখন ট্রাম্প বলেছিলেন, ইরান যদি জুন মাসে হামলা হওয়া পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের চেষ্টা করে তাহলে যুক্তরাষ্ট্র কঠোরভাবে জবাব দেবে। তবে তুরস্ক শেষ পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে তাকে নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনার পথ বেছে নিতে পারে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার উত্তেজনাও কমে যেতে পারে, আর ইয়েমেনের ভেতরের পরিস্থিতি নতুনভাবে আঞ্চলিক হিসাব নিকাশ বদলে দিতে পারে। মিসাইল আবার হাতে নিয়ে ইরানের জবাব, ইসরায়েলের যুদ্ধ উস্কানি সহ্য করা হবে না। চূড়ান্ত জবাবের মুখে পড়বে ইসরায়েল। নতুন যুদ্ধ ঠেলে দিতে গিয়ে প্রথম সতর্কবার্তা দিল তেহরান। বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটে নেতানিয়াহুর ওপর কি বাড়তি সুবিধা পেল ইরান? খামেনি 9.23 বিলিয়ন ডলার বরাদ্দ দিলে আরও মিসাইল তৈরির জন্য চিন্তায় ইসরায়েল। ইরানকে নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্রমশ কঠোর হুঁশিয়ারির মধ্যেই ইরানের প্রেসিডেন্ট আরও এক ধাপ এগিয়ে গেলেন। পশ্চিমা বিশ্বকে সরাসরি লক্ষ্য করে তিনি যুদ্ধ সংক্রান্ত এক নাটকীয় মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা করেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইউরোপের গুরুত্বপূর্ণ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে যা চালাচ্ছে সেটি আসলে একটি পূর্ণমাত্রার যুদ্ধ। তার অভিযোগ, ইসলামী প্রজাতন্ত্রকে সব দিক থেকে দুর্বল ও চাপে ফেলতে এই সম্মিলিত প্রচেষ্টা চলছে। পেজেশকিয়ানের এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইরান নিয়ে একের পর এক কড়া মন্তব্য করছিলেন। এর ফলে তেহরান ও ইসরায়েলের মধ্যে কথার লড়াই আরও তীব্র হয়ে উঠেছে। 24 ডিসেম্বর নেতানিয়াহুর দপ্তর এআই দিয়ে তৈরি ভিডিও প্রকাশ করে। এই ভিডিওটি ইরান ইসরায়েলের সংক্ষিপ্ত কিন্তু ভয়াবহ যুদ্ধের 6 মাস পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয়। ভিডিওতে বিশেষ ধরনের দৃশ্য ব্যবহার করে ইসরায়েলের প্রস্তুতি ও দৃঢ়তার বার্তা দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় নেতানিয়াহু একটি B-2 স্টেলথ বোমারু বিমানের কপিতে বসে আছেন। তার পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দৃশ্যটি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। একই দিনে 24 ডিসেম্বর নেতানিয়াহু বলেন, ইসরায়েল একাধিক কৌশলগত চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং তিনি বিশেষভাবে ইরানকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যুগুলোর একটি হিসেবে চিহ্নিত করেন। এর আগে 22 ডিসেম্বর ইরান বড় আকারের সামরিক মহড়া চালানোর পর নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দেন। খবর অনুযায়ী নেতানিয়াহু ও ট্রাম্প যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসতে পারেন। এই উচ্চ পর্যায়ের বৈঠক ইরান ইস্যুতে ইসরায়েলের পরবর্তী কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বলা হচ্ছে, এই বৈঠকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আবার ইরানের ওপর সামরিক হামলা চালাতে রাজি করানোর চেষ্টা করবেন। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি। চমকপ্রদভাবে ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইরান আবার গড়ে তুলছে সামরিক শক্তি চমকপ্রদভাবে। ইসরায়েলি কর্মকর্তারাই সম্প্রতি স্বীকার করেছেন যে তাদের অভিযান ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। টাইমস অফ ইসরায়েল সহ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর আগের অবস্থার কাছাকাছি আছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার। প্রতিবেদন অনুযায়ী 12 দিনের যুদ্ধের পরও ইরানের হাতে প্রায় 2000টি ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রস্তাবিত 2026 সালের প্রতিরক্ষা বাজেট ব্যাপকভাবে বেড়েছে। জুনের যুদ্ধের পর সরকার সামরিক ও নিরাপত্তা খাতে আরও বেশি অর্থ বরাদ্দ করেছে। বলা হচ্ছে, আগের বছরের তুলনায় প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে ব্যয় প্রায় 145% বেড়েছে। সরকার জানিয়েছে, 2026 সালের জন্য মোট প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ ধরা হয়েছে প্রায় 9.23 বিলিয়ন ডলার, যা বাজেট বিলে ব্যবহৃত বর্তমান বিনিময় হার অনুযায়ী হিসাব করা হয়েছে। ইরান সরকার এই বিশাল বাজেট বৃদ্ধিকে প্রয়োজনীয় বলে ব্যাখ্যা করেছে। তাদের মতে, দেশের ভেতরে ও অঞ্চল জুড়ে বাড়তে থাকা নিরাপত্তা হুমকি মোকাবিলা এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলতেই এই ব্যয় বাড়ানো হয়েছে। আজ আমরা যে ঘটনার কথা বলবো সেটি শুধু একটি সামরিক দুর্ঘটনা নয়, এটি আধুনিক যুগের সবচেয়ে বড় গোয়েন্দা বিপর্যয়গুলোর একটি, যার ঝাঁকুনি এখন পর্যন্ত ওয়াশিংটন পর্যন্ত পৌঁছে গেছে। ইসরায়েলের ভয়ঙ্কর ভুল, এক বিস্ফোরিত না হওয়া বোমা বদলে দিল মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র, আর সেই ভুলে সবচেয়ে বেশি লাভবান হল ইরান। কি ঘটেছিল? ইসরায়েল নভেম্বরে লেবাননে একটি টার্গেটেড স্ট্রাইক চালায়। লক্ষ্য ছিল হিজবুল্লাহ কমান্ডার হাইয়াম আলী তাবতাবাই। এই মিশনে তারা ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক GBU-39B বোমা, যার কাজ নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা। কিন্তু সমস্যা হলো, একটি বোমা বিস্ফোরিতই হয়নি। এখান থেকেই শুরু হলো এমন একটি ঘটনা যেটি এখন আমেরিকার সামরিক বাহিনীকে দিশেহারা করে দিয়েছে।
হিজবুল্লাহ নিখোঁজ উদ্ধার অভিযান। বোমাটি পড়ার কয়েক মিনিটের মধ্যেই হিজবুল্লাহর বিশেষ ইউনিট সেখানে পৌঁছে যায়। তারা আতঙ্কিত হয়নি, পালায়নি, বরং যা করেছে সেটিকে গোয়েন্দা কর্মকর্তারা বলছেন টেক্সট বুক রিকভারি অপারেশন। তারা বোমার প্রতিটি অংশ ছবি তোলে, নিরাপদে ডিফিউজ করে, ভেতরের ইলেকট্রনিক্স খুলে ফেলে, গাইডেন্স সিস্টেম, সেন্সর, ফিউজ সব খুলে নেয় এবং সবশেষে 24 ঘন্টার মধ্যেই পুরো জিনিসটি পৌঁছে দেয় ইরানের হাতে। ইরানের ল্যাবে এখন আমেরিকার তৈরি নির্ভুল বোমার পুরো প্রযুক্তি বিশ্লেষণ করা হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, আরেকটি বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের জন্য। ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলোর ওপর জুনে চালানো মার্কিন আক্রমণে ব্যবহৃত হয়েছিল ভয়ঙ্কর GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, যা পাহাড়ের নিচের গভীর বাংকার ধ্বংস করার জন্য বানানো। খবর বেরিয়েছে এই দানবাকৃতির বোমাগুলোর অন্তত একটি বিস্ফোরিত হয়নি, আর সেটিও এখন ইরানের হাতে। অর্থাৎ এখন ইরানের বিজ্ঞানীরা শুধু ছোট প্রিসিশন বোমার প্রযুক্তি নয়, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার প্রযুক্তিও বিশ্লেষণ করছে। ইরান কি করছে? ইরান কেবল প্রযুক্তি দেখেই থেমে নেই, তারা এটিকে কাজে লাগাচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদন বলছে ইরানের ফাতাহ হাইপারসনিক মিসাইলের নতুন ওয়ারহেড ডিজাইন করা হয়েছে GBU-57 এর প্রযুক্তি দেখে। খোররামশার 4 ব্যালিস্টিক মিসাইলের নতুন সংস্করণেও এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ইরান এখন এমন ওয়ারহেড তৈরি করছে যা 20 মিটার রিইনফোর্সড কনক্রিট ভেদ করতে পারে, যা আগের তুলনায় বিশাল অগ্রগতি। অর্থাৎ যেসব স্থাপনাকে একসময় নিরাপদ ধরা হতো, এখন সেগুলোও ইরানের মিসাইলের সামনে ঝুঁকিপূর্ণ। কেন এত বড় সমস্যা আমেরিকার জন্য? কারণ এই প্রযুক্তিগুলো গোপন ছিল। দশকের পর দশক ধরে গবেষণা ও বিলিয়ন ডলার খরচ করে আমেরিকা এই বোমাগুলো তৈরি করেছে। এখন গাইডেন্স সিস্টেম, পেনিট্রেশন প্রযুক্তি, সেন্সর, ফিউজ সবই ইরানের হাতে। এই একটিমাত্র অবিস্ফোরিত বোমা ইরানের আগামী প্রজন্মের মিসাইলগুলোকে আরও ভয়ঙ্কর করে তুলতে পারে। ওয়াশিংটন কেন এত উদ্বিগ্ন? কারণ ব্যাপারটা এখন আর শুধু প্রযুক্তি নয়, এটি ক্ষমতার ভারসাম্যের ব্যাপার। দীর্ঘদিন ধরে আমেরিকা ও ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে তাদের প্রযুক্তিগত আধিপত্য দেখিয়ে এসেছে, কিন্তু এই ঘটনায় সেই আধিপত্যে বড় একটি ফাঁক তৈরি হলো। ইরান ছিল আগেই শক্তিশালী, এখন তাদের হাতে রয়েছে গাইডেন্স টেকনোলজি, ডিপ পেনিট্রেশন সিস্টেম, মার্কিন যুদ্ধ অস্ত্রের রিভার্স ইঞ্জিনিয়ারিং ক্ষমতা। এটি ইরানের জন্য এক বিশাল জয়, যা তারা কোনো যুদ্ধ ছাড়াই পেয়ে গেল। রাফাল বনাম জে-10C, আকাশের সিংহাসনে কার রাজত্ব? ফ্রান্সের গর্জন নাকি চীনের ঝড়? আকাশ, যেখানে গতি মানেই বেঁচে থাকা আর ভুল মানেই ধ্বংস, সেই নীল শূন্যে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দুটি যুদ্ধ বিমান, ফ্রান্সের রাফাল আর চীনের জে-10C। দেখতে ভিন্ন, প্রযুক্তিতে আলাদা, কিন্তু প্রশ্ন একটাই, যুদ্ধে কে হবে রাজা? রাফাল হলো এক বহুমুখী যুদ্ধ বিমান যা তৈরি করেছে ফ্রান্সের দাসো এভিয়েশন। এই বিমানের গতি ঘন্টায় প্রায় 2200 কিলোমিটার, আর এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। অর্থাৎ রাফাল কেবল আকাশযুদ্ধের অস্ত্র নয়, এটি এক উড়ন্ত শক্তির প্রতীক, এক মহাশক্তিধর যুদ্ধযন্ত্র। অন্যদিকে জে-10C হলো চীনের আধুনিক ফাইটার জেট, যা সজ্জিত শক্তিশালী নিক্স রাডার এবং AESA বা অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে প্রযুক্তি দিয়ে। এটি চীনের সামরিক প্রযুক্তির নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে রাফালের সেন্সর প্রযুক্তি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম একে করেছে আরও নির্ভরযোগ্য ও মারাত্মক। গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় রাফাল যুদ্ধবিমান নিয়ে আলোচনা হয়েছিল ব্যাপকভাবে। পাকিস্তানের দাবি ছিল তারা চীনের তৈরি জেট ইঞ্জিন চালিত যুদ্ধ বিমান দিয়ে ভারতের একটি রাফাল ভূপাতিত করেছে, তবে ভারত সেই দাবি অস্বীকার করেছিল। এখন আবার আলোচনা এসেছে জে-10C যুদ্ধ বিমান, তবে এবার বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ এ মাসের শুরুর দিকে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে যে বাংলাদেশ চীন থেকে প্রায় $2 বিলিয়ন ব্যয়ে 20টি জে-10C যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এই জে-10C আসলে জে-10C-B মডেলের রপ্তানিযোগ্য সংস্করণ, যা বিদেশি ক্রেতাদের জন্য চীন তৈরি করেছে। এরপর স্বাভাবিকভাবেই দুই ধরনের যুদ্ধ বিমানের পার্থক্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে অনেকের মনে। প্রশ্নটা এখন একটাই, রাফাল আর জে-10C দুইয়ের মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়? ফ্রান্সের দাসো এভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমান যেন আকাশের সর্বগামী যোদ্ধা। ঘন্টায় গতি 2200 কিলোমিটার, আক্রমণ চালাতে পারে শত্রুর মাটিতে, আকাশে, এমনকি সমুদ্রেও। আর সবচেয়ে ভয়ঙ্কর দিক, এটি বহন করতে পারে পারমাণবিক অস্ত্র। অন্যদিকে চীনের তৈরি জে-10C হলো এক আধুনিক, স্মার্ট ও দ্রুত প্রতিদ্বন্দ্বী, যা রয়েছে শক্তিশালী AESA রাডার আর উন্নত এভিওনিক্স সিস্টেম। কিন্তু পার্থক্য সেখানেই শেষ নয়।
রাফাল চালে দুটি ইঞ্জিনে, মানে এক ইঞ্জিনে আঘাত লাগলেও আরেকটি তাকে বাঁচিয়ে আনতে পারে। বিপরীতে জে-10সি হলো একক ইঞ্জিনের যুদ্ধ বিমান, দাম কম কিন্তু ঝুঁকি বেশি। চীনের কিলিং অর্ডার জাপানের আকাশে ভয়াল শক তৈরি করেছে। চীনের যুদ্ধ বিমান জাপানের F-16 দিকে ওয়েপন্স রাডার লক করল। উত্তেজনা চরমে। বেজিংয়ের ফিঙ্গার অন দ্য ট্রিগার পরিস্থিতি টোকিওর অবজ্ঞার মুখোমুখি। তাইওয়ানকে কেন্দ্র করে টোকিও দৃঢ়। ট্রাম্পের মধ্যস্থতা ব্যর্থ। শেষের কোনো নিদর্শন নেই। টোকিও বেজিং উত্তেজনা চলছেই। একচেটিয়া রাডার লক, আকাশে শক্তির প্রকাশ। একটি চীনা জে-15 জেট দুইবার জাপানের F-15কে রাডার লক করেছিল ওকিনাওয়া অঞ্চলে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জে-15 অন্তরালে 2 F-15 ট্র্যাক করেছিল। প্রথম লক চলেছিল প্রায় 3 মিনিট, বিকেল 4:30 পর। দ্বিতীয় লক স্থায়ী হয়েছিল প্রায় 30 মিনিট, 2 ঘন্টা পরে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের জন্য জাপানি জেট স্ক্র্যাম্বল করা হয়েছে। কোইজুমি বলেন, গতকাল 2টি ঘটনা ঘটেছে। চীনা সামরিক বিমান জাপান আত্মরক্ষার বাহিনীর বিমানকে রাডার দ্বারা লক্ষ্য করেছে। এমন কাজ বিপজ্জনক, নিরাপদ অপারেশনের সীমা অতিক্রম করে। আমরা চীনা পক্ষকে শক্তিশালী প্রতিবাদ জানিয়েছি, পুনরায় এমন ঘটনা না ঘটার দাবি করেছি। টোকিও জোর দিয়ে বলেছে, জাপানের আকাশসীমা লঙ্ঘন হয়নি, কোনো আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। চীনা জে-15 লিয়াওনিং এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। লিয়াওনিং ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে 3টি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ নিয়ে চলছিল। চীন দাবি করেছে, জাপানের বিমান বারবার তাদের নৌবাহিনী প্রশিক্ষণে হস্তক্ষেপ করেছে। ফায়ার কন্ট্রোল রাডার লককে আকাশ যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা মনে করা হয়। এটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সংকেত দেয়, পালানোর নির্দেশ দেয়। এই ঘটনা জাপানি ও চীনা বিমানগুলোর মধ্যে প্রথম রিপোর্ট করা রাডার লক। আগে চীনা ও জাপানি জাহাজ ডায়াও সেনকাকু দ্বীপের কাছে মুখোমুখি হয়েছিল। চীন বলেছে, একটি জাপানি মাছ ধরা নৌকা অবৈধভাবে ডায়াও দ্বীপের জলসীমায় প্রবেশ করেছে। জাপান জানিয়েছে, 2 চীনা কোস্টগার্ড জাহাজ তাদের জলসীমায় প্রবেশের পর তারা তৎপর হয়েছে। জাপান চীন সম্পর্ক আরও খারাপ হয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের কারণে। তাইওয়ান এই স্ট্যান্ড অফের কেন্দ্রবিন্দুতে। তাকাইচি বলেছেন, চীনের তাইওয়ানে আক্রমণ জাপানের জন্য বাঁচার হুমকিস্বরূপ পরিস্থিতি তৈরি করতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তাকাইচির মন্তব্য লাল রেখা অতিক্রম করেছে। বেজিং অভিযোগ করেছে, তাকাইচি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী মন্তব্য প্রত্যাহার করেননি, বলেন, টোকিওর অবস্থানে কোনো পরিবর্তন নেই। এই ঘটনার মধ্যে আমরা শিখতে পারি, শক্তি শুধু অস্ত্র নয়, পরিকল্পনা, প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার ধারা নিয়ে নিরাপত্তা নিশ্চিত হয়। ঠিক যেমন ইরান তার সাগর ও আকাশে শক্তি প্রদর্শন করেছে। শক্তির প্রকৃত মূল্য বোঝা যায় প্রতিকূল পরিস্থিতিতে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ড্রোন নকলের অভিযোগ। ইরান এখন যুক্তরাষ্ট্রকে সরাসরি অভিযোগ করছে, আপনারা আমাদের প্রযুক্তি নকল করছেন। কি ঘটেছে? সম্প্রতি তেহরান দাবি করেছে, ওয়াশিংটন তাদের উন্নত শাহিদ 136 কামিকাজে ড্রোনের নকল তৈরি করেছে। এটি শুধু প্রযুক্তিগত বিতর্ক নয়, এটি প্রতীকী শক্তির লড়াই। ইরানের ভাষায়, যে দেশ নিজেকে বৈশ্বিক প্রযুক্তি সুপার পাওয়ার বলে, সে যদি ইরানি ড্রোন কপি করতে বাধ্য হয়, তাহলে এটা স্পষ্ট বার্তা, ড্রোন প্রযুক্তিতে ইরান এখন অগ্রগামী শক্তি। ইরানি সেনা কর্মকর্তাদের মন্তব্য, জেনারেল আবুল ফজল শেখাচ্ছি বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশকে শাহিদ 136 নকল করতে দেখা আমাদের জন্য গর্বের। যারা নিজেদের সুপার পাওয়ার বলে, তাদের এমনভাবে নতি স্বীকার করতে দেখা ইরানের প্রযুক্তিগত অর্জনের স্বীকৃতি। আমাদের ড্রোন শুধু রাশিয়া নয়, ইয়েমেন, সিরিয়া, অনেক মিত্র দেশেই সফলভাবে কাজ করছে। তার বক্তব্যের মূল সুর একটাই, ড্রোন প্রযুক্তিতে ইরান এখন পথ দেখাচ্ছে, অন্যরা অনুসরণ করছে। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইমি আরও কঠিন ভাষায় বলেন, শাহিদ ড্রোন বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম, দূরপাল্লা পাড়ি দিয়ে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলের উপর সাম্প্রতিক 22 দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল অনেক ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি। এর পিছনে কারণ ছিল ইরানের উন্নত ড্রোন মিসাইল কম্বিনেশন। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের নকলের চেষ্টা প্রমাণ করে তারা আমাদের অগ্রগতিতে উদ্বিগ্ন। কেন ইরান এত আত্মবিশ্বাসী? এর কারণ হলো শাহিদ 136 ড্রোনের বাস্তব যুদ্ধক্ষেত্রের সাফল্য।
ইউক্রেনে, ইয়েমেনে, সিরিয়ায়। এই ড্রোন বহুবার দীর্ঘ পথ অতিক্রম করে টার্গেটে আঘাত হেনেছে। এর দাম কম, কার্যকারিতা বেশি এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। ইরান বলছে এই জায়গায় যুক্তরাষ্ট্র পিছিয়ে আছে, আর এই কারণে নাকি তারা এখন কপি করতে বাধ্য। বড় প্রশ্ন, ওয়াশিংটন কেন নকল করবে? যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিল কেন? কি বার্তা লুকিয়ে রয়েছে এর ভেতরে? এর কয়েকটি সম্ভাব্য কারণ আছে। মধ্যপ্রাচ্যে ড্রোন যুদ্ধ দ্রুত বদলে যাচ্ছে। হুথি, হিজবুল্লাহ, আইআরজিসি, ইরানের তৈরি ড্রোন এখন পুরো অঞ্চলে প্রভাব ফেলছে। ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে ড্রোনই হয়ে উঠেছে বড় অস্ত্র। ইসরায়েল বলছে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র যৌথ হামলা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশাল চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র দ্রুত নিজের বিকল্প ড্রোন ফোর্স তৈরি করতে চাইছে। কার্যকারিতা দেখে হয়তো তারা ভাবছে শাহিদের মতো সস্তা কার্যকর ড্রোন আমাদেরও প্রয়োজন। যুক্তরাষ্ট্র কি বলছে? ওয়াশিংটনের দাবি নতুন ড্রোন মোতায়েন করা হয়েছে, কিন্তু ইরানি প্রযুক্তি নকল করা হয়েছে এটি তারা স্বীকার করছে না। তবে বিশেষজ্ঞরা বলছেন শাহিদের ডিজাইন এত কার্যকর যে অনেক দেশই এর সরল কিন্তু মারাত্মক কৌশল নকল করতে চাইবে। হুমকির ছায়া ঘনাচ্ছে। ইসরায়েলের আক্রমণ রুখে দিতে দ্রুত শক্তি বাড়াচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের ক্রমবর্ধমান হুমকির মুখে ইরান তাদের সামরিক শক্তি দ্রুত বাড়াচ্ছে। ইরান রাশিয়ার সহযোগিতা নিচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরান খুব দ্রুত সামরিক আধুনিকায়ন কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছে। তেহরান মনে করছে নতুন করে ইসরায়েলের সঙ্গে বড় যুদ্ধ বাঁধতে পারে। সেই সতর্কতার অংশ হিসেবে রাশিয়ার সহায়তায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইরান। ইরান শক্তি বাড়াচ্ছে, ইরান প্রস্তুত হচ্ছে। রাশিয়া এখন মূল মিত্র। গোয়েন্দা বিশ্লেষণে ইরানের নতুন পথ। গোয়েন্দাদের বিশ্লেষণে বলা হচ্ছে রাশিয়া এখন ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি সরবরাহকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, নিষেধাজ্ঞা, অভিন্ন রাজনৈতিক স্বার্থ সব মিলিয়ে রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠতা বেড়েছে। বিভিন্ন গণমাধ্যম জানায় জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষে যে ক্ষয়ক্ষতি হয়েছে ইরান তা দ্রুত কাটিয়ে উঠতে চাইছে। গত 2 বছরে ইরানি নেতারা 1212 বার রাশিয়ার সামরিক কারখানা ও গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছে। সেখানে পারমাণবিক গবেষণা, ক্ষেপণাস্ত্র নির্মাণ এবং দূরপাল্লার আক্রমণ ক্ষমতা বৃদ্ধির মতো প্রযুক্তি বিনিময় হয়েছে বলে ধারণা করা হয়। ইরান বুঝে প্রযুক্তির দুনিয়ায় এগোতে হলে রাশিয়ার সহযোগিতা জরুরি, আর ইসরায়েলের মোকাবিলায় সেই প্রযুক্তি হবে ইরানের শক্তি। মিত্রদেরও শক্তিশালী করছে ইরান। বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরির পরিকল্পনা। ইরানের কৌশল শুধু নিজেদের সামরিক শক্তিতে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের ঘনিষ্ঠ মিত্রদেরও শক্তিশালী করছে তারা। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, সিরিয়া ও পশ্চিম তীরের সশস্ত্র গোষ্ঠীগুলোকে নতুন ড্রোন, ছোট ব্যালিস্টিক মিসাইল ও আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। ইসরায়েলি গোয়েন্দাদের মতে ইরানের উদ্দেশ্য একটি বহুস্তরীয় প্রতিরক্ষা বলয় তৈরি করা, যেখানে প্রয়োজন হলে একাধিক পাশ থেকে আক্রমণ করে শত্রুর উপর চাপ তৈরি করা যাবে। এটাই ইরানের নতুন শক্তির দেয়াল। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে রাশিয়া ইরানকে সাহায্য না করায় তেহরান অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু সামরিক সহযোগিতা কমেনি, বরং আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞরা বলেন ইরান এখন রাশিয়ার কাছ থেকে আরও আধুনিক ও পরীক্ষিত অস্ত্র চুক্তি আশা করছে, যা ইরানের শক্তিকে বহুগুণ বাড়াবে। Su-35 থেকে S-400 ইরানের নতুন তালিকা ইসরায়েলকে অস্থির করছে। এসবের মধ্যে রয়েছে উন্নত ড্রোন, শক্তিশালী বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার হামলার নির্ভুল প্রযুক্তি। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলে ইরান অগ্রাধিকার ভিত্তিতে রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র কেনার তালিকা তৈরি করছে। তালিকার শীর্ষে আছে Su-35 যুদ্ধবিমান, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ডিফেন্স মিসাইল। এগুলো পেলে ইরানের আকাশে স্বাচ্ছন্দ্যে হামলা চালাতে পারবে না ইসরায়েল। পশ্চিমা গোয়েন্দা তথ্য বলছে রাশিয়া ইতিমধ্যে ইরানকে MiG-29 যুদ্ধবিমান দিয়েছে। ইরান আরও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান ইঞ্জিন কিনছে। এছাড়াও T-72 ট্যাঙ্ক, পরিবহন বিমান, Mi-17 হেলিকপ্টার সবই রাশিয়ার সাহায্যে আধুনিকায়ন হচ্ছে। ইরানের শক্তি তাই দিনে দিনে বাড়ছে। ইরান প্রস্তুতি নিয়েছে, রাশিয়ার প্রযুক্তি পাশে, মিত্রগোষ্ঠী শক্তিশালী, আকাশে নতুন প্রতিরক্ষা। ইসরায়েলের হুমকি বাড়ছে, কিন্তু ইরানের শক্তিও আগের চেয়ে অনেক বেশি বিস্ফোরক। মোসাদের ভয়।
ইরানের অটল সংকল্প। কেন পারমাণবিক ইস্যুতে ইরান এখনও মধ্যপ্রাচ্যের কেন্দ্রবিন্দু? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কিছু দেশ শুধু রাষ্ট্র নয়, তারা একটি ধারণা। ইরান ঠিক তেমনই একটি দেশ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া একটি বক্তব্য দিয়েছেন, যা নতুন করে আলোড়ন তুলেছে বিশ্ব রাজনীতিতে। তার দাবি, ইরান সুযোগ পেলে আবার পারমাণবিক কর্মসূচি চালু করবে, আর ইসরায়েল ও আমেরিকা মিলে সেটা ঠেকানোর দায়িত্ব নেবে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি সত্যিই পরাজিত, নাকি এই বক্তব্যের আড়ালে লুকিয়ে আছে গভীর ভয়? মোসাদের বক্তব্য আসলে কি বোঝায়? বার্নিয়া বলেছেন, ইরানের হৃদয়ে এখনো পারমাণবিক বোমা তৈরির চিন্তা ধুকপুক করছে। এই কথার মধ্যে লুকিয়ে আছে আসল সত্য। যদি ইরানের পারমাণবিক কর্মসূচি সত্যিই ধ্বংস হয়ে যেত, তাহলে মোসাদ প্রধানকে এমন বক্তব্য দিতে হতো না। বরং এই বক্তব্য প্রমাণ করে ইরানের সক্ষমতা এখনও ইসরায়েলকে অস্বস্তিতে রাখছে। 12 দিনের যুদ্ধ, শক্তি বনাম দৃঢ়তা। জুন মাসে ইসরায়েল হঠাৎ করে ইরানের ওপর সামরিক অভিযান চালায়। পরে আমেরিকাও যোগ দেয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়। নিহত হন ইরানের পারমাণবিক বিজ্ঞানী, সামরিক সদস্য এবং সাধারণ মানুষ। কিন্তু এখানেই গল্প শেষ নয়। ইরান পাল্টা জবাব দেয়। ইসরায়েলেও প্রাণ হারায়, ইসরায়েলেও প্রাণহানি হয়। অর্থাৎ ইরান চুপ করে বসে থাকেনি। এই 12 দিনের সংঘাত দেখিয়ে দিয়েছে, ইরান শুধু প্রযুক্তির দেশ নয়, ইরান মানে প্রতিরোধের নাম। পারমাণবিক কর্মসূচি অধিকার না অপরাধ? ইরান বারবার বলছে, পারমাণবিক শক্তি অর্জন করা তাদের আইনগত অধিকার। তাদের যুক্তি পরিষ্কার, যখন অনেক দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে, তখন ইরান কেন পারবে না? ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন অভিযোগ তারা বারবার অস্বীকার করেছে। কিন্তু ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো এই দাবিতে সন্দেহ প্রকাশ করে যাচ্ছে। এখানেই দ্বন্দ্ব। ইরান কেন নায়ক? এই গল্পে ইরান নায়ক হওয়ার কারণ একটাই, চাপের কাছে মাথা না নোয়ানো। আমেরিকার নিষেধাজ্ঞা, ইসরায়েলের সামরিক হামলা, আন্তর্জাতিক চাপ, সবকিছুর মাঝেও ইরান বলছে, আমরা আমাদের সার্বভৌমত্ব ছাড়ব না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে এমন দাবি কল্পনা ছাড়া কিছু নয়। খারাপ চুক্তি নিয়ে ইসরায়েলের ভয়। মোসাদ প্রধানের আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল, ইরান নাকি আবার বিশ্বকে ধোঁকা দিয়ে একটি নতুন পারমাণবিক চুক্তি করতে চায়। এখানে প্রশ্ন ওঠে, 2015 সালের চুক্তি ভাঙল কে, ইরান না আমেরিকা? ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল। ইসরায়েল শুরু থেকেই ওই চুক্তির বিরোধিতা করেছিল। অর্থাৎ সমস্যা চুক্তিতে নয়, সমস্যা ইরানের শক্তিশালী হয়ে ওঠায়। ভয় কার? যখন কোনো রাষ্ট্র বারবার বলে আমরা ওদের থামাবো, তখন বোঝা যায় ওরা এখনো থামেনি। মোসাদের বক্তব্য আসলে একটি স্বীকারোক্তি, ইরান এখনো খেলায় আছে। পারমাণবিক ইস্যু হোক বা আঞ্চলিক রাজনীতি, ইরান আজও এমন একটি শক্তি যাকে উপেক্ষা করা যায় না। ঠিক এই কারণেই ইসরায়েল ভয় পায়। ট্রাম্পের নতুন নিরাপত্তা কৌশল। ইরান কি আর আমেরিকার প্রধান লক্ষ্য নয়? বিশ্ব রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হয় কে কি বলছে না। 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছেন, সেখানে একটি বিষয় চোখে পড়ার মতো, ইরান প্রায় অনুপস্থিত। যে ইরান একসময় ছিল আমেরিকার প্রধান শত্রুদের তালিকার শীর্ষে, সেই ইরানের নাম এবার মাত্র 3 বার উল্লেখ করা হয়েছে। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে বড় কোনো বার্তা? কি বলছেন বিশেষজ্ঞরা? ইরান বিষয়ক বিশ্লেষক বেহনাম বেন তালেবনো বলেছেন, ট্রাম্প প্রশাসন এখন তাদের জাতীয় স্বার্থের সংজ্ঞা ছোট করে এনেছে। নতুন কৌশলে যুক্তরাষ্ট্রের নজর এখন নিজের ভূখণ্ডের নিরাপত্তা, পশ্চিম গোলার্ধ, চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা, ইউরোপকে নিজের নিরাপত্তার দায়িত্ব নিতে বাধ্য করা। এই তালিকায় ইরান নেই প্রথম সারিতে। 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যেখানে ইরান ছিল কেন্দ্রীয় হুমকি, 2025 সালে সেখানে ইরান যেন পিছনের সারিতে। 12 দিনের যুদ্ধের পর হিসাব বদল। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যে সংঘাত হয়েছিল, তাতে আমেরিকাও অল্প সময়ের জন্য জড়িত হয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়। 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। B-2 স্টেলথ বোমারু বিমান আকাশে ওঠে। ট্রাম্প বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। কিন্তু মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে কর্মসূচি পিছিয়েছে, ধ্বংস হয়নি। এখানেই প্রশ্ন ওঠে, ইরান কি সত্যিই শেষ, নাকি ইরান এখনো খেলায় আছে? ইরান দুর্বল কিন্তু পরাজিত নয়। বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো সাময়িক ধাক্কা খেয়েছে, কিন্তু ইরান শেষ হয়ে যায়নি। ইরানের কাছে এখনো রয়েছে 400 কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, পুনর্গঠিত ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ভবিষ্যৎ হামলার জবাব দেওয়ার স্পষ্ট ঘোষণা। ইরান বলেছে, আর কোনো আক্রমণ হলে তারা শক্ত হাতে জবাব দেবে। এটাই ইরানের শক্তি, চাপের মধ্যেও আত্মবিশ্বাস। আমেরিকা কি মধ্যপ্রাচ্য থেকে সরে আসছে? নতুন নিরাপত্তা কৌশল দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মধ্যপ্রাচ্য থেকে সরে আসতে চাইছে। গাজা যুদ্ধ, লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা, ইয়েমেনে হুথি হামলা, আসাদ পরবর্তী সিরিয়া, এইসব সংকটকে নথিতে বলা হয়েছে সমাধানের পথে। এর মানে আমেরিকা বলছে এগুলো আর তাদের প্রধান মাথা ব্যথা নয়, ইরানের জন্য সুযোগ। এই অবস্থান ইরানের জন্য এক ধরনের
ইরানের কৌশলগত সুযোগ। যখন আমেরিকা মনোযোগ সরাচ্ছে চীনের দিকে, তখন মধ্যপ্রাচ্যে নিজের জায়গা শক্ত করার সুযোগ পাচ্ছে ইরান। বিশেষজ্ঞ তালেবনিও নিজেই বলেছেন, ইরান দুর্বল হতে পারে কিন্তু খেলা থেকে সরে যায়নি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। নিষেধাজ্ঞা আছে কিন্তু চাপ কম। ট্রাম্প প্রশাসন আবার নিষেধাজ্ঞার কথা বলছে, কিন্তু বাস্তবে ইরানের তেল রপ্তানি রেকর্ড পরিমাণে বেড়েছে। 2025 সালে একটিও নতুন মানবাধিকার নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যখন কোনো দেশের নাম শত্রুর তালিকা থেকে ধীরে ধীরে হারিয়ে যায়, তখন সেটাকে অবহেলা বলা হয়, আবার স্বীকৃতিও বলা যায়। ট্রাম্পের নতুন কৌশল একটাই কথা বলছে, ইরানকে আর সহজে দমন করা যাবে না। আর ঠিক এখানেই ইরান হয়ে ওঠে নায়ক, কারণ যে দেশকে দমাতে গিয়ে আমেরিকা নিজেই ক্লান্ত, সেই দেশকে আর ছোট করে দেখা যায় না।